নতুন অর্থ বছরের চ্যালেঞ্জ বিষয়ে পর্যালোচনা শুনবো। গবেষণা প্রতিষ্ঠান বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির আছেন আমাদের সঙ্গে, ওনার কাছে যেতে চাই। ডক্টর মাহফুজ কবির, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, ব্যাংক খাতে তো এখন বর্তমানে নাজুক অবস্থা। এই খাত সংস্কারে আসলে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে পুরো ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা খুব জরুরি। কিন্তু আসলে আমাদের প্রায় ১৭টা ব্যাংকে কিন্তু লিকুইডিটি ক্রাইসিস রয়েছে। তো এখন এই ক্রাইসিসটা মোকাবেলা করাটাই এখন সবচাইতে বড় একটা ইস্যু। আমি মনে করি যে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসলামী ধারার যে ব্যাংকগুলো সেগুলা দুর্বল অবস্থা কাটছেই না। তবে এই যে ইসলামী ব্যাংক তো তার কিন্তু নরমাল ট্রান্সেকশন শুরু হয়েছে। একটু সময় লাগবে। কিন্তু এই সময়ের মধ্যে আমি মনে করি যে অলরেডি যে সমস্ত বড়, বড় লোন যে স্ক্যাম গুলো আছে তো সেগুলোর ক্ষেত্রে একটা সুরাহা হওয়া উচিত। সেটা না হলে কিন্তু অন্য ডেডলক গুলো কাটছে না। সুতরাং আমি মনে করি যে ১ম যে ১৭-১৮ যে অত্যন্ত দুর্বল ব্যাংক, সেই ব্যাংকগুলোর যে তারল্য সংকট রয়েছে সেইটার দিকে ১ম এ নজর দিয়ে বাকি যে বড় লোন স্ক্যাম গুলো রয়েছে তো সেগুলোর যে কিছু অ্যাড্রেস করা যায় কিনা তো সেটা একটা ইমিডিয়েট রিফর্ম মেজার হিসেবে নিতে হবে। ডক্টর কবির, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। এই যে বিনিয়োগ টানতে আসলে কেমন পরিবেশ আপনারা প্রত্যাশা করছেন, সে বিষয়ে কি বলতে চান আপনি? হ্যাঁ, আসলে বিনিয়োগের অবস্থা কিন্তু একেবারে ভালো না। বিশেষ করে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা খুবই একটা হতাশাজনক অবস্থায় রয়েছে এবং এই কারণেই যেটা দেখা যাচ্ছে যে এনবিআর এর যে রেভিনিউ কালেকশন সেটা কিন্তু নভেম্বর পর্যন্ত মানে এই অর্থবছরের নভেম্বর পর্যন্ত সেটা কিন্তু প্রায় 2.62% কমে গেছে গত বছরের এই একই সময়ের তুলনায় এবং নভেম্বর মাসেই শুধুমাত্র কমে গেছে কিন্তু প্রায় ৯%। তো এখন এই যে অবস্থা সেখান থেকে উত্তরণের উপায় হলো যে আসলে আমাদের যে উচ্চ ঋণের সুদের হার তো সেটাকে কমাতে হবে। এই মুহূর্তে ১৫.৫% ঋণের সুদের হারে কিন্তু আসলে কেউই ব্যবসা করতে বা শিল্প স্থাপনে উৎসাহী নয়। তো সুতরাং এইটা পরিষ্কার করা দরকার যে ঋণের সুদের হার খুব ইমিডিয়েটলি কমাতে হবে। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ব্যবসার অনেক খরচ রয়েছে। মানে আসলে এই সুদের হারের বাইরেও। তো সেগুলো কিন্তু এই ব্যুরোক্রেটিক হার্ডেল গুলো কিন্তু কমেনি সেই অর্থে। তো এই কারণে আমি মনে করি যে এই হার্ডেল গুলো আস্তে, আস্তে কমাতে হবে। আর বিদেশি বিনিয়োগকারীদেরকে আসলে আমাদের স্পেশাল ইকোনমিক জোন এবং ইপিজেড গুলোতে আসলে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। এবং এইটা করতে না পারলে কিন্তু আল্টিমেটলি আমাদের এই যে নতুন বছরে আমরা বিনিয়োগের ক্ষেত্রে সুবাতাস পাবো না এবং একই সঙ্গে কর্মসংস্থান কমে যেতে পারে। সেক্ষেত্রে ডক্টর, আমরা যদি তরুণদের কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে যদি বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু তাগিদ বাড়ছে। এই তাগিদের ক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ প্রয়োজন আপনি মনে করেন? হ্যাঁ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপট তারা তৈরি করে দিয়েছেন এবং তাদেরকে অর্থনৈতিক সুযোগগুলো তো দিতে হবে। এখন তাদের জন্য কিন্তু আমরা বিসিএস এ অনেক কর্মসংস্থান তৈরি করতে পারি না। মানে সরকারি কাজের সুযোগ কিন্তু খুব একটা নেই। তো সুতরাং তাদেরকে উদ্যোক্তা হিসেবে যদি আমরা তৈরি করার সুযোগ দেই, এই মুহূর্তে কিন্তু ব্যাংকগুলোতে তাদের জন্য ঋণের কোনো ব্যবস্থাই নেই। তো সুতরাং তাদের যদি স্টার্টআপ তারা করতে চান, তো তার জন্য একটা এক্সট্রা ফান্ডিং দরকার। সেখানে যদি ৳৫০০ কোটি, ৳১,০০০ কোটি বাংলাদেশ ব্যাংক একটা ফান্ড তৈরি করে এবং সেখান থেকে সহজ শর্তে কম সুদে যদি ঋণ দেওয়া যায় তাদের জন্য, তারা কিন্তু অনেকেই উদ্যোক্তা হবেন। আর ২য় বিষয় হলো যে আসলে তারা অনেকেই এসএমই করতে চান। তো এসএমইর জন্য যে ঋণ নীতিমালা রয়েছে তো সেটার প্রয়োগ করতে হবে এবং অনেকের জন্যই কিন্তু আসলে এটা নতুন ব্যবসা। তো নতুন ব্যবসায় তাদেরকে উদ্যোগী করার জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন এবং একই সঙ্গে যে এই যে তাদের জন্য যে ঋণ নীতিমালা রয়েছে সেটা সঠিক প্রয়োগ করতে পারলে আমি মনে করি যে অনেক তরুণ শিক্ষিত উদ্যোক্তারা তো সামনে আসবে। আর ২য় যে বিষয়টা সেটা হলো যে অনেকেই কিন্তু আসলে ফ্রিল্যান্সিং করতে চান। কিন্তু অনেক রকমের সমস্যার কারণে কিন্তু তারা এগিয়ে আসতে পারছে না। তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তাদের জন্যে ফাইন্যান্সিং এর ব্যবস্থা করতে হবে। করতে পারলে আমি মনে করি যে গ্রামে গঞ্জে প্রচুর নতুন উদ্যোক্তা, তরুণ-তরুণী তারা এগিয়ে আসতে পারবেন। ডক্টর কবির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি উদ্যোগ নেওয়ার কথা বলছেন, ফ্রিল্যান্সিং এর কথা বলছেন। সেক্ষেত্রে যাপিত জীবনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। এর লাগাম টানতে আসলে করণীয় কি হতে পারে? হ্যাঁ, উচ্চ মূল্যস্ফীতির লাগাম আমরা কিন্তু ২০২৪ এ টেনে ধরতে পারিনি। এবং আমি মনে করি যে এটা একটা বড় সীমাবদ্ধতা। অন্তর্বর্তী সরকার অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে। অনেক জায়গায় সফলও হয়েছে। কিন্তু এই একটা জায়গাতে আমরা ক্রমাগত হোঁচট খাচ্ছি। যে আমরা ডিসেম্বরে এসেও কিন্তু সেরকম সুবাতাস পাচ্ছি না। যে কি হবে বাজারে। তো এখন এই জায়গাটাতে তরুণরা কিন্তু প্রচন্ড হতাশ। তার কারণ তাদের মধ্যে অনেকেই কিন্তু এই সীমিত আয়ের পরিবারের সদস্য যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং তারা কিন্তু জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তো এখন আমি মনে করি যে এই জায়গাটাতে ২ টো কাজ করতে হবে। একটা হচ্ছে যে এ এ নীতি সুদের হার আস্তে, আস্তে কমাতে হবে এবং এর মধ্যে আসলে কমানো দরকার ছিল। তার কারণ এত উচ্চ সুদের হারে আসলে
উৎপাদন খরচ কিন্তু কমানো সম্ভব নয়। তো ব্যবসার খরচটা বেড়ে গেছে, এই কারণে মূল্যস্ফীতিও ওটার চাপ পড়েছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এই মার্কেট ভিজিলেন্স একটা ফেলিউর রয়েছে। মার্কেট ম্যানেজমেন্ট কিন্তু আমরা সেভাবে করতে পারছি না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে কিন্তু একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। তেলের বাজার, চালের বাজার, আলুর বাজার প্রত্যেকটা জায়গাতে উঠেছে। তো আমি মনে করি যে এই জায়গাটাতে সরকারের একটা কঠোর একটা পদক্ষেপ নেওয়া দরকার এবং প্রয়োজনে যে মজুদ আইন রয়েছে যেটি আমাদের, তো সেটা যদি আমরা প্রয়োগ করতে পারি, আমি মনে করি যে বাজারে সিন্ডিকেট ভাঙা সম্ভব এবং একই সঙ্গে উৎপাদন খরচ কমিয়ে যে পণ্যের মূল্য বৃদ্ধি সেটা কমানো সম্ভব। ডক্টর কবির, সর্বশেষ যদি একটু সংস্থার প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আইএমএফ সহ তো বিভিন্ন সংস্থা অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের পরামর্শ দিচ্ছে, আপনার মতে অগ্রাধিকার পেতে পারে কোন কোন বিষয় সেক্ষেত্রে? আমি মনে করি যে আসলে এই রেভিনিউ সেক্টরে আসলে একটা রিফর্ম দরকার। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই যে আমাদের গতানুগতিক ধারায় এখনো আমরা কিন্তু রেভিনিউ কালেক্ট করছি। এবং এই কারণেই দেখা যাচ্ছে কি যে ঠিক আগের মতো করে রেভিনিউ কালেক্ট করার কারণে আসলে আমাদের রেভিনিউটা বাড়ছে না। তো সেখানে অটোমেশনটা খুব ইম্পোর্টেন্ট এবং আইএমএফ কিন্তু বারবার এই জায়গাতে জোর দিচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ব্যাংকিং খাতের রিফর্মটা আমাদের আসলে খুব জোর দিয়ে করতে হবে। এখানে এখনো পর্যন্ত কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়ায়নি। সরকার পরিবর্তন হয়ে গেছে ঠিক গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু আল্টিমেটলি এই খাতে আমাদের তেমন কোনো কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে না। এই বিপুল পরিমাণে যে খেলাপি ঋণ সেগুলোর কি হবে? সেটারও কিন্তু কোনো রকমের দিক নির্দেশনা নেই। ৳২২,০০০ কোটি টাকা ছাপানো হয়েছে এবং এই দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু আল্টিমেটলি সংকট কিন্তু কাটছে না। সুতরাং এই সংকট কাটার জন্য আমাদেরকে একটা খুব ইমিডিয়েটলি একটা কিন্তু শর্ট টার্ম মেজার গুলোর একটা দিক নির্দেশনা আসতে হবে। আর তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের এই যে কিছু আমরা কিন্তু তথ্য পাচ্ছি এখন বিবিএস থেকে। কিন্তু আল্টিমেটলি আমাদের সার্বিক অর্থনীতি সম্পর্কে কিন্তু একটা শ্বেতপত্রে যে কিছু আইডিয়া এসছে, কিন্তু খুব বেশি ভালো ধারণা কিন্তু আমাদের কারোরই নেই। তো এই জায়গাটাতে কিছু রিফর্ম করা যায় কিনা যে আমরা খুব দ্রুত একটা ভালো তথ্য পাবো আরকি প্রত্যেকটা খাত সম্পর্কে এবং সেখানে খুব দ্রুত নীতি নিতে পারবো। এখন এটা আমার ফাইনাল রিকমেন্ডেশন সেটা হলো যে আমাদের এটা কিন্তু বিপুল আকারের একটা এডিপি রয়েছে। তো ওইটা নিয়ে কিছু আলাপ আলোচনা হচ্ছিল, কিছু সভা হয়েছে। কিন্তু আল্টিমেটলি আসলে উন্নয়নের যে পথরেখাটা কি হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তো আমি মনে করি যে এই জায়গাতে একটা সংস্কার প্রয়োজন। সেটাই তার এখন কারণ দেখবার অতীতে বিষয়। আমরা অনেক বিপুল অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজ কবির স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।